নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, বিগত দুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী, আমার কয়েকজন দর্শক আমাকে একটা কোশ্চেন করেছিল, কমেন্ট করেছিল যে দাদা, আপনি বারবার বলেন যে বাংলাদেশে 200 বা কোম্পানি বন্ধ হতে চলেছে, আজ পর্যন্ত তো শুনতে পেলাম না যে বন্ধ হলো কিনা। দেখুন, আমরা যতদূর জানি যে টেক্সটাইল কোম্পানি অলরেডি 100টা বন্ধ হয়ে গিয়েছে। এটা অনেক দিন আগেকার ঘটনা, প্রায় 1 থেকে 1.5 মাস আগেকার ঘটনা। এখন বর্তমানে ওদের যে জ্বালানির প্রবলেম, সেই জ্বালানির প্রবলেমের জন্য এখন কিন্তু আরো লাইনে রয়েছে প্রায় 100টার ওপর। তো মোটামুটি ওদের মুখ থেকেই শোনা যায়, ওদের যে কোম্পানি, যে সমস্ত বড় বড় কোম্পানির যে মালিকানা যাদের হাতে রয়েছে, তারাই কিন্তু বলে যে প্রতিনিয়ত শাটডাউন হচ্ছে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন, প্রতিনিয়ত শাটডাউন মানে কি প্রায় কন্টিনিউয়াসলি চলছে। এবার আজকেও আপনাদের একটা প্রতিবেদন দেখাবো। এখানে দেখবেন যে ডেইলি মিন্ট বলে একটা চ্যানেল রয়েছে, এই চ্যানেলে একটা প্রতিবেদন আপলোড করা হয়েছে। কি বলছে সেটা আগে শুনুন। যে ওদের ভিডিওর টাইটেলটা দেওয়া হয়েছে যে ভারতের এক ঘোষণায় থমকে গেল 166 প্রতিষ্ঠানের রপ্তানি। তো 166টি কোম্পানি কোন ঘোষণার জন্য মানে স্থগিত বা ক্ষতিগ্রস্ত হলো বা কি কারণে বন্ধ হতে চলেছে, সেগুলো একটু ডিটেলসে আলোচনা করবো। প্রথমেই বলে রাখি যে চীন সফরে যখন ইউনুস চাচা গিয়েছিল, সেখানে গিয়ে কিন্তু সে কি বলেছিল যে ভারতের 7 সিস্টারের কোনো জলপথ নেই। মানে ভারত যে তাদের 7 সিস্টার বলতে 7টি রাজ্য উত্তর পূর্ব ভারতের, সেই 7টি রাজ্যের সঙ্গে সমুদ্র পথের কোনো সংযোগ নেই। যদি যেতে হয় তাহলে শিলিগুড়ি করিডোর হয়ে কলকাতার মধ্যে দিয়ে যেতে হবে এই সমুদ্রে, না হলে এই 7টি রাজ্য বাংলাদেশকে ব্যবহার করে সমুদ্র পথে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে চীনকে বলেছিল যে আপনারা আমাদের দেশে আসুন, তাহলে আপনারা এই 7 সিস্টারকেও কিন্তু বিজনেসের জন্য ব্যবহার করতে পারবেন। তো এই কথাতে আমাদের ভারত সরকার কিন্তু রীতিমতো ক্ষেপে গিয়েছিল, কারণ ডিপ্লোম্যাটিক কোনোভাবেই এই ধরনের কথা বলতে পারে না। যে কোনো ডিপ্লোম্যাট এই ধরনের কথা বলতে পারে না, কারণ একটা দেশ, তার একটা অংশ, সেটা সমুদ্র ল্যান্ডলক আছে না সমুদ্রের সঙ্গে যে রাস্তা আছে কিনা, সেটা দেখার দায়িত্ব তাদের। ক্লিয়ার কাট যে এইভাবে বলাটা তার পক্ষে কোনোদিনই উচিত ছিল না। তো এই বলাতে ভারত সরকার কি করেছিল, যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে স্থলবন্দর দিয়ে যে খাবার দাবার যা কিছু সাপ্লাই হয় আমাদের ভারতে, সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছিল। যখন সমুদ্রের গার্জেন তোমরাই, তাহলে নাও সমুদ্র দিয়েই আজকে বিজনেস করো, স্থলবন্দর দিয়ে তোমাদেরকে বিজনেস করতে হবে না, এটাই ভারত বলল। যেহেতু ওরা বলেছিল যে উই আর দ্য অনলি গার্জিয়ান অফ ওশিয়ান, সমগ্র ওশিয়ানের একমাত্র গার্জেন হচ্ছে ওরা। তো গার্জেন যেহেতু, অবশ্যই সমুদ্রটাকে ভালো করে ব্যবহার করতে পারবে, তাই সমুদ্র পথ দিয়েই তাদেরকে বিজনেস করতে ভারত সরকার বলেছিল। দেখুন, ডিপ্লোম্যাটিক দিক দিয়ে ভারতের এই একটা কিন্তু বিরাট বড় স্টেপ। আর এর জেরেই আজকের এই প্রতিবেদনটা। এই 7 সিস্টার এবং আমাদের কলকাতাকে কেন্দ্র করে বাংলাদেশে কয়েকশো কোম্পানি রান করে তারা। মানে সেখানে যত প্রোডাকশন সমস্ত কিন্তু এই ভারতের জন্যই হয়। ভারতে এই প্রোডাক্টগুলো যদি না আসে, তাহলে কিন্তু আজকে ওই কোম্পানিগুলো বন্ধ হবে। আজকে প্রতিবেদনটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কি বলতে চাইছে। আর আমি কেন বারবার আপনাদেরকে বলি যে 200-র বেশি কোম্পানি বাংলাদেশে বন্ধ হতে চলেছে, কেন বারবার বলি। যে কোনো দেশ যখন আর একটা দেশের সঙ্গে বিজনেস করবে, রিসেন্টলি একটা ঘটনা আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, তবু বলে দিচ্ছি যে আজারবাইজানে যে ভারতের সঙ্গে একটা যুদ্ধ চলছে। কেমন যুদ্ধ? সেটা যে বাণিজ্যিক যুদ্ধ। আজারবাইজান এবং তুর্কি, এই দুটো দেশের সঙ্গে যুদ্ধ চলছে। কারণটা কি? এরা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, তাই এখন বর্তমানে আজারবাইজান এবং তুর্কিতে বহু জিনিস ভারত থেকে রপ্তানি করা বন্ধ করে দেওয়া হয়েছে। রিসেন্টলি ভারত এমন একটা অ্যানাউন্স করেছে যে আজারবাইজান থেকে আমরা ক্রুড অয়েল, সেই অয়েল কিন্তু পারচেস করব না। আমাদের 90-95%, প্রায় 98% ক্রুড অয়েল আমরা আজারবাইজান থেকে নেওয়া বন্ধ করে দেব। এই যে একটা বড় ধাক্কা আজারবাইজানের লাগলো, তাহলেই তারা কিন্তু আর কিছুদিন পরে সোজা রাস্তায় চলে আসবে, ভাই ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। সেম এই বাংলাদেশেরও হচ্ছে। দেখুন, আজকে কোম্পানির মালিক যারা,
তারা তো বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা তো দেখে আর এই ইউনূস চাচার কোনো লাভ নেই, কারণ সে তার নিজের পকেট গুটিয়ে নিয়েছে। এখন একটা ড্রামা শুরু করে দিয়েছে যে আমি রিজাইন দেব, আমাকে কাজ করতে দিচ্ছে না, তাই আমি রিজাইন দেব। তো এই ড্রামাটা যতদিন চলছে ততদিন ওর গদিটা আছে। ড্রামা যখনই মানুষ বুঝতে পারবে যে এটা একটা ড্রামা ছিল, এটা একটা নাটক ছিল, তখনই কিন্তু তারা আর এই সরকারকে রাখবে না। প্রতিবেদনটা দেখে আসি, তারপর আরো আলোচনা করব আপনাদের সঙ্গে। চলুন। সম্পর্কের টানাপোড়েন না থাকলেও হঠাৎ করেই ভারত বাংলাদেশের পণ্যের উপর কিছু কঠিন নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর এই নিষেধাজ্ঞার সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে দেশের প্রক্রিয়াজাত খাদ্য ও প্লাস্টিক শিল্পে। এই ঘটনায় ছোট বড় বহু প্রতিষ্ঠান এখন দুশ্চিন্তায়, আর কিছু প্রতিষ্ঠান কার্যত ধ্বংসের মুখে। ১.৫ বছর ধরে ভারতের উত্তর পূর্বাঞ্চলে নিয়মিত খাদ্যপণ্য পাঠাচ্ছিল চট্টগ্রামের কালুনঘাটে অবস্থিত বিএসপি ফুড প্রোডাক্টস। কুকিজ, টোস্ট আর বিস্কুট সবকিছুর চাহিদা ছিল আসাম, ত্রিপুরা আর কলকাতায়। কিন্তু হঠাৎ করে নিষেধাজ্ঞা। এখন যদি কলকাতা ঘুরে পণ্য পাঠাতে হয়, বাড়তি পরিবহন খরচ শুধু ১,০০,০০০ টাকা, যা ক্রেতাদের পক্ষে বহন করা সম্ভব নয়। ফলে তাদের উৎপাদন কার্যত বন্ধ হবার মুখে। এমনি করে ৪২,০০০ কার্টুনের প্রস্তুতকৃত পণ্য পড়ে আছে গুদামে, যা হয়তো আর পাঠানোই যাবে না। শুধু বিএসপি নয়, এরকম ১৬৬টি ছোট ও মাঝারি প্রতিষ্ঠান স্থলপথে প্রক্রিয়াজাত খাদ্য ও প্লাস্টিক পণ্য রপ্তানি করে আসছিল। এখন তারাও দিশেহারা। স্থলপথে ছিল সবচেয়ে সহজ, সস্তা ও দ্রুত রপ্তানির উপায়। কিন্তু ভারত এখন বলছে শুধু নভোসেবা ও কলকাতা সমুদ্র বন্দর ব্যবহার করে পোশাক আমদানি করা যাবে। আর ফল, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, সুতা ও আসবাব এ সব কিছুই স্থলপথে যাবে না। চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ির মতো গুরুত্বপূর্ণ শুল্ক স্টেশনেও নিষেধাজ্ঞা কার্যকর। ফেনীর স্টারলাইন ফুড প্রোডাক্টস প্রতি মাসে ২৫ থেকে ৩০ লক্ষ টাকার পণ্য রপ্তানি করত ভারতের 7 সিস্টারে। তাদের হাতে এখনও ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্রয়াদেশ থাকলেও তা পাঠানো অনিশ্চিত। আর পুরান ঢাকার বিক্রমপুর প্লাস্টিক, যারা প্লাস্টিক আসবাবপত্র পাঠাতো, তাদের কথায় এখন রপ্তানি কার্যত বন্ধ। আমাদের বাজারই ছিল ভারত। সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তদের তালিকায় আছে প্রাণ আরএফএল গ্রুপও। $৩,৩৮,০০,০০০ পণ্য গিয়েছিল স্থলপথে, তাদের ১৯টি ট্রাক ফিরিয়ে আনতে হয়েছে। রপ্তানিকারকরা বলছেন বড় প্রতিষ্ঠান হয়তো কিছুটা টিকে থাকবে, কিন্তু ছোট প্রতিষ্ঠানগুলো কিভাবে এই বিপর্যয় সামলাবে? হাতে থাকা অর্ডার বাতিল হলে লোকসান হবে কোটি কোটি টাকার। তাই রাষ্ট্রীয় পর্যায়ে দ্রুত আলোচনা প্রয়োজন। বাণিজ্য মন্ত্রণালয়ের ডাকে আজ একটি জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠকও ডাকা হয়েছে, যেখানে বাণিজ্য সচিব থেকে শুরু করে এনবিআর, ট্রেড কমিশন সহ সবাই অংশ নেবেন। বাংলাদেশ থেকে ভারতে ২০২৩ থেকে ২৪ অর্থ বছরে রপ্তানি হয়েছিল $১৬ কোটি প্রক্রিয়াজাত খাদ্য, $৪,৪০,০০,০০০ প্লাস্টিক পণ্য, $৫৫ কোটি পোশাক সহ আরও বহু পণ্য। এর ৭০% গিয়েছিল স্থলপথে। এই নিষেধাজ্ঞা শুধু একটি দেশের পরিবর্তন নয়, এটি বাংলাদেশের শত শত উদ্যোক্তার ভাগ্য নির্ধারণ করতে পারে। আমরা চাই দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে দ্রুত এই সংকটের সমাধানে আসুক। আপনার কি মনে হয় ভারতের এই সিদ্ধান্ত ন্যায্য ছিল? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে। দেখুন, ভারতের যে নিষেধাজ্ঞা ন্যায্য ছিল কিনা সেটা বিবেচনা করবেন আপনারা। আমাদের তরফ থেকে কিন্তু অলওয়েজ ওকে, সব সময়ের জন্য আমরা বলি ১০০% ঠিক করেছে, কিছু ভুল করেনি। এখন বলি যে বাংলাদেশের যে এই ১৬৬টা কোম্পানি বন্ধের মুখে রয়েছে, তাদের মধ্যে বেশ বড় সড়ো কতগুলো কোম্পানি বললো। প্রাণ এবং আরএফএল এর মতো কিছু বড় কোম্পানির নামও বলছে। আরএফএল গ্রুপ, আপনারা সকলেই জানেন যে প্লাস্টিক প্রোডাক্টের মধ্যে আরএফএল একটা কিন্তু হিউজ বিশ্বাস অর্জন করেছে আমাদের ভারতীয় যে সমস্ত জনগণ রয়েছে তাদের। মানে অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে আরএফএল এর প্রোডাক্ট বেটার দেন অন্যান্য যে সমস্ত লোকাল প্রোডাক্ট রয়েছে তাদের চাইতে। তো আমরা যদি আরএফএল পাই, আমাদের ফার্স্ট চয়েস কিন্তু আরএফএল ছিল। এখন সেটা বন্ধ হয়ে গিয়েছে। এই যে এতগুলো ট্রাক রিটার্ন যাচ্ছে, অলরেডি অর্ডার নেওয়া ছিল। কোন অর্ডার নেওয়া ছিল? একটা কিছু এগ্রিমেন্ট হয়েছে, সেই এগ্রিমেন্টের হিসাবে কিন্তু অলরেডি অর্ডার নেওয়া ছিল। সেই অর্ডার তারা সাপ্লাই দিতে পারছে না, যে কারণে এখন কিন্তু তাদেরকে ওই ট্রাক রিটার্ন নিয়ে যেতে হচ্ছে। এবার দেখুন, ৩ গুণা খরচ বেড়ে গিয়েছে বাংলাদেশে। আর এরা মেন বিজনেসটাই করতো আমাদের এই উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, ৭টি রাজ্য, সেই ৭টি রাজ্য প্লাস আমাদের পশ্চিমবঙ্গ। তো এই সমস্ত জায়গাগুলো যখন আমি বিজনেস করব, তখন কিন্তু আমাদের এদেরকে একটু বুঝিয়ে রাখতে হবে। কিন্তু বাংলাদেশ সেটা করেনি। আজকে যেখানে খেয়েছে সেখানেই তারা কিন্তু হেগেছে। এই জন্যই আজকে তাদের পরিস্থিতিটা এইরকম। দেখুন, ১৬৬টা কোম্পানি বলে নয়, এখন বাংলাদেশে যে ছোট এবং
মাঝারি ধরনের যে সমস্ত প্রোডাকশন কোম্পানিগুলো ছিল, তারা কিন্তু এখন প্রথম তাদের প্রায়োরিটি হবে যে কোম্পানিটা আপাতত বন্ধ রাখা হোক, যতদিন না ভারতের সঙ্গে সম্পর্ক সঠিক হচ্ছে। দেখুন, আজকে ইউনূস চাচার সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু খুব একটা খারাপ ছিল না, কিন্তু সে করে ফেললো খারাপটা। কারণটা কি? পাকিস্তানের তালুয়া চাটতে গিয়ে আজকে বাংলাদেশকে একদম জঘন্যভাবে নষ্ট করে ফেলেছে। এই বাংলাদেশকে যারা একমাত্র ভালোবাসে তারাই আবার এসে এই বাংলাদেশকে জায়গা মতো তুলতে পারে। না হলে কিন্তু এই বাংলাদেশ আজকে যেটা দেখা যাচ্ছে, আগামী 5 বছরের মধ্যে যদি এই সরকার থাকে, তাহলে কি বাংলাদেশ বলে আর কোনো দেশ থাকবে না এখানে। দেখুন, সবচাইতে বড় মাথা ব্যথা যেটা আমাদের, সেটা হচ্ছে বাংলাদেশের কোম্পানিগুলো এখনো সার্ভাইভ করছে। আমরা চাই যে খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাক, যেহেতু তারা আমাদের সঙ্গে সমস্ত দিক দিয়ে খারাপ ব্যবহার করেছে। আজকে আপনি যদি খেলার কথা বলেন, তাহলে বাংলাদেশ এবং ভারতের প্রতিদ্বন্দ্বী কোনো দিকেই হয় না, তবুও কিন্তু তারা ভাবে যে আমাদের সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভারত। আজকে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে কিভাবে যে সিরিজটা খেললো, সেটা হেরে চলে আসলো। মানে কি, এরা ভাবে যে পাকিস্তান জিতলেও যা, বাংলাদেশ জিতলেও তাই, যে কারণে এরা সিরিজ ড্র করছে। কারণটা কি, এর আগেরটা পাকিস্তান গিয়ে বাংলাদেশ জিতে এসেছিল, এখন বাংলাদেশ হেরে আসছে। তো এই ব্যাপারটাই হচ্ছে আর কি, ভাই ভাই হয়ে গিয়েছে। আজকে আর ভারতকে পছন্দ হচ্ছে না, আর আমরা চাই যে এই অপছন্দের ব্যাপারটাই থেকে যাক। আমাদের দেশে যে সমস্ত অবৈধ বাংলাদেশি রয়েছে, আমরা তাদেরকে ধরবো, ঠেলে বাংলাদেশের মধ্যে পাঠাবো, ওদেরকে নিয়ে তোরা কিন্তু বেঁচে থাকিস। যাই হোক বন্ধুরা, এই ডেলি মিন্ট এই প্রতিবেদনটা আপনাদেরকে দেখালাম। আপনাদের যদি এই প্রতিবেদনটা ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছে দেবেন। আজকের মতো এই ছোট্ট ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।